experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। মানুষটা বাতাসের মতো দ্রুত বেগে এগিয়ে এসে টুপিসহ আঁকড়ে ধরল জেনোভিয়ার চুল। মেঝের সাথে মারাত্মকভাবে আঘাত করল ওর মাথায়। ব্যথায় তীব্র আর্তনাদ করল জেনোভিয়া। মানুষটার ওর মাথা পা দিয়ে চেপে ধরল মেঝের সাথে। রাগে কটমট করে বলল, এত তাড়াতাড়ি বাসায় আসার কি প্রয়োজন ছিল? কেন বিরক্ত করলে আমার কাজের সময়? মায়ের সাথে সাথে তোমারও কবরে যাওয়ার শখ হয়েছে, তাই না? লোকটা আরও জোরে চেপে ধরল জেনোভিয়ার মাথা। মেঝে থেকে ব্যাটটা হাতে উঠিয়ে তা দিয়ে কয়েকবার আঘাত করলো যে মাথায়। নেতিয়ে পড়ল জেনোভিয়ার শরীর। প্রাণ শিখাটা নিভু নিভু করছে। বুঝে আসছে চক্ষুদয়। কানে আসা শব্দে সে বুঝতে পারল লোকটা তার মাকে আবারও আঘাত করছে। শরীরটাকে কোনো রকম টেনে নিয়ে এগিয়ে গেল সে। হাত রাখল লোকটার পায়ে। লোকটা অনবরত আঘাত করেই চলেছিল ক্রিস্টিনাকে। থেমে গেল। জেনোভিয়ার দিকে চেয়ে বলল, আবারও বিরক্ত করছো? লোকটা ব্যাট দিয়ে আবারও 2 বার আঘাত করলো জেনোভিয়াকে। জেনোভিয়া তবু পা ছাড়ল না, জড়িয়ে ধরে রাখলো। চোখ খুলে তাকাতে পারছে না সে। ব্যথায় অবশ শরীর। কেটে কেটে খুব কষ্ট করে বলল, প্লিজ প্লিজ আমাকে আমার আমার মামাকে মেরো না। তুমি তুমি আমায় মেরে ফেলো। প্লিজ প্লিজ আমার আমার মামাকে আর মেরো না। তাকে তাকে বাঁচতে দাও। জেনোভিয়া কথায় অলৌকিকভাবে লোকটার মন হঠাৎ নরম হয়ে উঠল। মেয়েটা নিজের প্রাণ ভিক্ষা না চেয়ে মায়ের প্রাণ ভিক্ষা চাচ্ছে। মা শব্দটা হঠাৎ আপ্লুত করে তুলল লোকটাকে। সেও তো তার মাকে অত্যন্ত ভালোবাসে। তার মা তার পৃথিবী। লোকটা হাঁটু ভেঙে বসল। জেনোভিয়ার মাথায় হাত রেখে বলল, আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারি ছোট্ট মেয়ে, তোমার মাকে নয়। কারণ সে ইতোমধ্যে মরে গেছে। আর যদি নাও মারা যেত তাও আমি মেরে ফেলতাম। বলেই উঠে দাঁড়িয়ে ব্যাটটা দিয়ে বাড়ি মারল ক্রিস্টিনার মাথায়। 1 বার 2 বার 3 বার মারতেই থাকলো। এদিকে জেনোভিয়া আর কিছু বলার শক্তি পাচ্ছে না। শুধু নিভু নিভু চোখের তাকিয়ে রইল। লোকটা একসময় হাঁপিয়ে গিয়ে থেমে গেল। হাত থেকে ফেলে দিল ব্যাট। জেনোভিয়াকে গ্রাহ্য করল না আর। দরজার দিকে এগোতে লাগলো। পায়ের নিচে কিছু একটা পড়ে মৃদু আওয়াজ করলো। লোকটা পা সরিয়ে মেঝে থেকে হাতে তুলে নিল একটা লকেট নেকলেস। সাথে করে নিয়ে আসা ক্ষীণ আলো লাইটটা জ্বালিয়ে লকেটটা খুলে দেখতে পেল ক্রিস্টিনার শিশু জেনোভিয়ার ছবি। সে লকেটটা নিয়ে জেনোভিয়ার কাছে এলো। অন্ধকারে যেমন জেনোভিয়ার লোকটার মুখ দেখতে পায়নি, তেমন লোকটাও জেনোভিয়ার মুখ দেখতে পায়নি, আর পাচ্ছেও না। সে জেনোভিয়ার হাতে লকেটটা গুজে দিয়ে বলল, ভালোভাবে বেঁচে থাকো, আমাদের আর দেখা না হোক। সময়টা 2021, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া। পরের দিন সন্ধ্যায় রোমেরোর মাথায় একই চিন্তার আগমন ঘটল। কোথায় দেখেছে মেয়েটাকে? রোমেরো মস্তিষ্ক খাটিয়ে অনেক ভাবার চেষ্টা করলেও কিছুতেই মনে পড়ল না কোথায় দেখেছে। সে এবার উঠে বসল। একটু দৌড়তে বের হলে কেমন হয়? আগে যখন ইয়েকাতেরিনবার্গ থাকতো রোজ নাইট জগিং করত। রোমেরোর পরনে বাদামি রঙের হাফ প্যান্ট আর কালো রঙের স্লিভলেস টি শার্ট। এই পোশাকেই সে বাইরে বের হলো। বাইরের পরিবেশটা এ সময় দারুণ। ঝিরিঝিরি সমীরণে কাঁপছে বৃক্ষপত্র। শীতও লাগছে না, গরমও লাগছে না। শান্তি শান্তি একটা অনুভূতি। রাস্তায় আলো খুব একটা নেই। এক একটা স্ট্রিট লাইট একটা থেকে অন্যটা অনেক দূরবর্তী, তাও প্রায় অনেকটাই নষ্ট। গরিব এলাকা, অস্ফুট স্বরে বলল রোমেরো। কিছুটা তুচ্ছ ভাব শোনালো তার কথা। সাদা শাড়িটা অতিক্রম করে আসার সময় সিঁড়িতে একজন তরুণকে বসা দেখতে পেল রোমেরো। এ আবার কে? অমানবিক মেয়েটার প্রেমিক? না কি ভাই, নাকি স্বামী, নাকি বন্ধু? রোমেরোর যখন চোখ পড়েছিল তারাশের উপর, তারাশেরও তখন রোমেরোর উপর চোখ পড়েছিল। এর আগে মাত্র কিছু সময়ের জন্য সে দেখেছিল রোমেরোকে। তবুও চিনতে কষ্ট হলো না, এটা সেই বমি করা ছেলেটা। কিছু একটা তার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে বুঝতেই দাঁড়িয়ে গেল রোমেরো। তাকিয়েই দেখলো আসলেই একটা মেয়ে তার সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়েই গেছে একদম।
রোমেরাও ব্যতি ব্যস্ত হয়ে মেয়েটাকে সাহায্য করতে এগিয়ে এলো। আমি দুঃখিত। মেয়েটাকে উঠতে সাহায্য করার সময় বলল রোমেরো। আপনি কি বেশি আঘাত পেয়েছেন? মেয়েটা উঠে দাঁড়ানোর পর রোমেরোর দিকে তাকাতেই রোমেরো দেখতে পেল এটা সেই মেয়ে, সে অমানবিক মেয়ে। রোমেরো বুঝতে পারল এই অমানবিক মেয়েটাকে দুঃখিত বলে সে ভুল করেছে। এমন মানুষদের দুঃখিত বললে এরা নিজেকে খুব বড় বলে মনে করে। মনে মনে ভীষণ লজ্জিত বোধ করল রোমেরো। এমন একটা মেয়েকে কেন দুঃখিত বলতে গেল? অবশ্য আগে যদি দেখতো এই মেয়েটা, তাহলে দুঃখিত বলার জায়গায় মেয়েটাকে ভালো করে কয়েকটা কথা শুনিয়ে দিত। জেনোভিয়ার মুখটা বিরক্তিতে কুঁচকে গেছে। সে ভীষণ বিরক্ত গলায় বলল, ওফ, তুমি কি অন্ধ? রোমেরোর কানে বজ্রপাত হলো। এত বড় কথা! তাকে অন্ধ বলার অধিকার মেয়েটাকে কে দেয়? রাগের শিখাটা দাউ দাউ করে জ্বলে উঠল অন্তপুরে। বলল, না, আমি অন্ধ নই। সৃষ্টিকর্তা আমাকে দেখার ক্ষমতা দান করেছেন। তবে তুমি অন্ধ কিনা বুঝতে পারছি না। আমাকে ধাক্কা মারলে কেন? আমি ধাক্কা মেরেছি? অবাক গলায় বলল জেনোভিয়া। তুমি ধাক্কা মেরেছো আমাকে। আমি কাউকে ধাক্কা মারিনি, আমি শুধু দৌড়াচ্ছিলাম। তুমি আমাকে ধাক্কা মারতে এসে পড়ে গেছো। জেনোভিয়া অবাক। এ কেমন আজব মানুষ! বলছে ধাক্কা দিতে এসে নিজে পড়ে গেছে। আরে এই অপরিচিত মাত্র কয়েকদিন ধরে দেখা ছেলেটাকে ধাক্কা মারার কি কারণ থাকতে পারে ওর? মানছে ছেলেটা ওকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়নি, রাস্তায় বাঁক ছিল আর ছেলেটা দৌড়াচ্ছিল বলে ভুল করে ধাক্কাটা লেগেছে। কিন্তু ছেলেটা সে কথা না বলে উল্টো ঘাড়েই দোষ চাপিয়ে দিচ্ছে। জেনোভিয়া জানে এরকম মানুষজনের সাথে কথা বলা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। সে তার ডগ জোড়াকে নিয়ে জায়গাটা থেকে প্রস্থান করতে করতে রোমেরোকে শুনিয়েই বলল, চুরি করতে যে দৌড়ানি খাবে আর সেই দৌড়ানিতে মানুষ মেরে রেখে যাবে রাস্তায়, বিরক্তিকর। কথাটা শোনা মাত্র মারাত্মক এক বিস্ফোরণ ঘটল রোমেরোর মাঝে। রেগে আগ্নেয়গিরির হয়ে গেল সে। মেয়েটা তাকে চোর বলল? তার মতো এত সৎ নিষ্ঠাবান চরিত্রের মানুষকে চোর বলার স্পর্ধা কিভাবে করতে পারে? রোমেরো হুঙ্কার ছেড়ে বলল। কি বললে তুমি? মেয়েটা থামল না বলে রোমেরো দৌড়ে এসে তার পথ আটকালো। এইমাত্র কি বললে? রাগে লাল হয়ে গেল রোমেরো। চোর বললে আমাকে? তুমি দেখেছো আমাকে চুরি করতে? কি চুরি করেছি আমি? মিথ্যা অপবাদ দেওয়ার সাজা কি জানো? তুমি জানো? রোমেরোর কথার মাঝে পাল্টা প্রশ্ন করল জেনোভিয়া। মিথ্যে অপবাদ দেয়া বন্ধ করো। আমার প্রেমিক একজন সাব ইন্সপেক্টর, জেলে যাওয়ার শখ করো না। রোমেরো হেসে ফেলল, বিদ্রুপ করা হাসি। ব্যঙ্গোক্তি করে বলল, ও, তাহলে ওই ছেলেটা তোমার প্রেমিক? সেদিনই সে ইন্সপেক্টর। এত স্মার্ট সুদর্শন একটা ছেলে, যেখানে সাব ইন্সপেক্টর, সে তোমার মতো একটা মেয়ের সাথে প্রেম করে? আশ্চর্য তো। হঠাৎ ভাবুক গলায় বলল, আমাদের দেশের ছেলেদের চয়েস কি খারাপ হয়ে যাচ্ছে নাকি দিন দিন? জানি না, তবে তোমার প্রেমিকের চয়েস আসলেই খারাপ। উচিত তোমার সাথে ব্রেকআপ করে চয়েস ভালো করা। রোমেরো আর কিছু বলার প্রয়োজন বোধ করল না। যা বলেছে তাই যথেষ্ট। মনে প্রশান্তি অনুভব করল। প্রশান্তি ভরা মনে দৌড়ে চলে গেল সামনে। জেনোভিয়া গেল না, যেতে পারল না। রোমেরোর শেষ কথাটা তুমুল ঝড় সৃষ্টি করল তার মাঝে। উচিত তোমার সাথে ব্রেকআপ করে চয়েস ভালো করা। এই কথাটা কেন বলল ছেলেটা? তারাশের সাথে কি তাকে আসলেই বেমানান লাগে? এজন্যই কি তারাশ? মন খারাপের কালো মেঘটা আরো কালো হয়ে উঠল। জেনোভিয়া আর দাঁড়িয়ে থাকলো না, ভয় করছে। রাতের বেলা বাইরে হাঁটতেও ভয় হয় এখন। জেনোভিয়া দ্রুত পা চালিয়ে এলো। বাড়িতে এসে দেখলো তারাশ এসে বসে আছে তার ঘরের সিঁড়িতে। জেনোভিয়ার হৃদাকাশে কালো মেঘ কেটে গিয়ে কৌমুদি ছড়িয়ে পড়ে। সে দৌড়ে এসে দাঁড়ায় তারাশের সামনে। তুমি কখন এসেছো? উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করলো জেনোভিয়া। দেরি হলো কেন ফিরতে? তোমার গাড়ি কোথায়? এলাকার ভেতর খুন হয়েছে আর তুমি রাতের বেলা ঘুরছো বাইরে, তাও আবার গাড়ি ছাড়া। গাড়িটা সমস্যা করেছে, গ্যারেজে দিয়েছি। কাল অথবা পরশুর ভিতরে পেয়ে যাব। জেনোভিয়া সিঁড়ি ভেঙে উঠে দরজার তালা খুলে বলল, ভেতরে এসো। তারাশ গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমাদের বাড়িতে থাকতে আসিনি। তাহলে আমাকে দেখতে এসেছো? না, একদমই না। উঠে দাঁড়ালো তারাশ। হাত পাতো।
জেনোভিয়া কোনো বাচ্চা উচ্চারণ না করে হাত পাতল। সঙ্গে সঙ্গে ওর হাতের উপর একটা নেকলেস রাখলো তারাশ। অন্যদিকে দৃষ্টি সরিয়ে ইতস্তত কণ্ঠে বলল, এটা আমি দিয়েছি ভেবো না, সাবিনা আমাকে এটা দিতে বলেছে তোমাকে। জেনোভিয়া হাসছে। ইদানিং তারাশ এত মিথ্যা বলা শুরু করেছে। মিথ্যা কথাগুলো তাকে কষ্টও দেয়, আবার মাঝে মাঝে হাসায়ও। সে আচমকা ঠোঁট ছোঁয়ালো তারাশের গালে। তারাশ এমন ঘটনার জন্য প্রস্তুত ছিল না। সে চমকে উঠল। জেনোভিয়ার দিকে তাকিয়ে গাল মুছতে মুছতে বলল, বেহাদব মেয়ে। তারাশ এমন ভাব করছে যেন সে পারলে ঘষতে ঘষতে চামড়াই উঠিয়ে ফেলবে। কড়া গলায় বলল, আমাদের মাঝে এখন আর কিছু নেই, সেটা মনে রেখো, আমার থেকে দূরে থাকো। জেনোভিয়া তারাশের চোখে স্থির দৃষ্টি রেখে বলল, আমি জানি না কেন তুমি আমার থেকে দূরে সরে গেছো, কেন নাতালিয়ার সাথে সম্পর্ক গড়েছিলে, কেন ওকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিয়েছিলে। তবে একটা কথা আমি স্পষ্ট জানি, তোমার মনে এখনো আমিই আছি। নীল চোখের তারায় ভেসে উঠল স্বচ্ছ বাড়ি। ওই চোখে তাকিয়ে তারাশের মন কেমন করল। তাকিয়ে থাকতে পারল না বেশি সময়। সে দ্রুত সিঁড়ি ভেঙে নেমে গেল। ভুল করে ফেলেছে। কি দরকার ছিল লিওনিদ ওর গার্লফ্রেন্ডকে গিফট দিচ্ছে দেখে নিজেরও গিফট দেওয়ার ইচ্ছে পোষণ করা? জেনোভিয়া তো তার গার্লফ্রেন্ড নয়। এখন আর সে নিজের সম্পর্কটা শেষ করে দিয়েছিল। সে তো জেনোভিয়াকে ভুলে থাকতে চায়। জেনোভিয়ার থেকে দূরে থাকতে হবে তাকে, কারণ সে কাউকে কথা দিয়েছে। ডিনারটা করে যেতে পারো। জেনোভিয়ার কণ্ঠস্বর থামল। তারাশ না ফিরেই প্রতিউত্তর দিল, আমি খেতে আসিনি, আর বলেছিলাম না তুমি একজন ভালো রাঁধুনি নও, তোমার রান্না ভীষণ বাজে। তারাশ স্থির পা দুটোকে চালিয়ে নিয়ে চলে গেল। অবিশ্বাস্য চোখে ওর যাওয়ার পথে নির্মিষেই তাকিয়ে রইল জেনোভিয়া। সে একটা উন্নত রেস্তোরাঁর শেফ, আর তারাশ বলছে সে ভালো রাঁধুনি না। আজব তারাশ। জেনোভিয়ার বাসা থেকে তারাশ সোজা থানায় চলে এলো। ইউনিফর্ম পরে বের হয়ে আসতেই বুঝতে পারল পলিনার খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কাউকে। নতুন কাকে পেল ফেলিন? এসে দেখলো আবারও এনিকে আনা হয়েছে। দেখে হতাশ হলো সে। কেউ কি নেই যে এই কেসের ব্যাপারে সাহায্য করতে পারে? এ পর্যন্ত যাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা থেকে খুনি পর্যন্ত পৌঁছানোর রাস্তার হদিশ পাওয়া যায়নি। কাউকে চূড়ান্তভাবেও সন্দেহ করা যাচ্ছে না। ভাষা ভাষা একটা সন্দেহ ঘুরে বেড়াচ্ছে। বাড়ির সামনে 10-12 ফুট এরিয়া নিয়ে ছোট লন। লনে আছে বেশ কিছু ফুল গাছ এবং ঔষধি গাছ। আছে ছোট্ট একটি বেঞ্চ। এক্সারসাইজের সরঞ্জাম নিয়ে এক্সারসাইজ করছে জেনোভিয়া। ওর পরনে স্লিভলেস টি শার্ট আর প্যান্ট। উভয়ই দেহের সাথে আঁটোসাঁটো হয়ে আছে। ঘামে ভিজে গেছে গোলাপি টি শার্ট। চুল পনিলেট করে উপরের দিকে বাঁধা। দরদর করে ঘাম ঝরছে শরীর থেকে। রোমেরো দৌড়তে বের হয়েছিল। সাদা বাড়িটার সামনে একটা সুন্দর মেয়ের এক্সারসাইজ করার দৃশ্য আকর্ষিত করলো তাকে। থেমে গেল সে। রোমেরোর দৃষ্টি মেয়েটার ঘর্মাক্ত মুখে। মুখটা পরিচিত। দীর্ঘ সময় ধরে এই মুখটাকে চেনে এমন মনে হচ্ছে। কিন্তু মেয়েটাকে তো সে চেনে অল্প কিছুদিন হলো। মেয়েটার নাম পর্যন্তও জানে না। জেনোভিয়া দৃষ্টি পড়ল হঠাৎ ভাবনা নিমজ্জিত রোমেরোর উপর। রোমেরো হকচকিয়ে যায়। অপ্রস্তুত গলায় প্রশ্ন করে বসে। কাক ভাজ চাঁদফু? জেনোভিয়া উত্তর না দিয়ে বলল, এটা তোমার জানার মতো না কোনো প্রয়োজনীয় বিষয় নয়। দয়া করে নিজের প্রয়োজনের দিকে হাঁটো। অন্য সময়ের মতো রোমেরো আজ রেগে গেল না। রাগের পরিবর্তে তার ঠোঁটে চমৎকার হাসি প্রস্ফুটিত হলো। জানালো, আমার নাম রোবেরো। আমি এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঘুমন্ত অংশীদার হিসেবে আছি। আগে কাদেরিনবার্গ থাকতাম, কিন্তু স্থানটা ভালো না লাগার কারণে নতুন শহরে এসছে। তোমার জন্ম কি সেন্ট পিটার্সবার্গেই? জেনোভিয়ার কাছ থেকে কোনো রকম গ্রাহ্য পেল না রোমেরো। জেনোভিয়া এক্সারসাইজের সরঞ্জাম নিয়ে ভেতরে চলে গেল। পিছন পিছন ওর কুকুর জোড়াও গেল। রোমেরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবল, মেয়েটাকে কোথায় দেখেছে? প্রিভিয়েত। পাশ থেকে শব্দটা আসায় রোমেরো তাকালো সেদিকে। হেসে প্রত্যুত্তর দিল, আমি একটা রেস্তোরাঁয় যাচ্ছিলাম সকালে নাস্তা করতে। তুমি কি আমার সাথে যোগ দেবে? একাকে আমি খাবারগুলো উপভোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। বেনিম বলল। রোমেরোর আসলে বাইরে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না এই মুহূর্তে। সে ঘরেই নিজের ব্রেকফাস্ট তৈরি করে নিত। কিন্তু বেনিম এমনভাবে বলায় না করতে পারল না।
হেসে বলল, যাওয়াই যায়। রিচার্ড কক্স ইয়েকাতেরিনবার্গ থেকে ফিরেছেন আজ সকালে। যা আনা বাকি ছিল সব এনেছেন। দোকানটাকে এবার সাজাতে হবে। বিকেল থেকে তিনি কাজ করলেন দোকানে, একাই করলেন। বেনিম সাহায্য করতে চাইলে তিনি বললেন দরকার নেই। বেনিম তাও কিছুটা সহযোগিতা করে বাড়ি ফিরল। প্রকৃতি কালো হতে শুরু করেছে। বাড়ি ঢুকে যাচ্ছিল বেনিম, কিন্তু রাস্তায় জুরাকে দেখে থামল। দুঠোঁটে হাসি খেলল তার। সে পায়ে পায়ে এগিয়ে এসে বসল জুরার কাছে। কি কোমল নম্র প্রাণীটা। ওর গায়ে হাত বুলালো বেনিম। ছোট ছোট লোমে ঢাকা কোমল শরীর কুকুরটার। আদর করতে করতে বলল, নাম কি তোমার? বাঘহীন পশুটা উত্তর দিল না। বয়স কত তোমার? কথা না বলতে পারা প্রাণীটাকে আবারও প্রশ্ন করল বেনিম। ওর বয়স 1.5 বছর। পিছনে মেয়ে কণ্ঠটা শুনে দাঁড়িয়ে গেল বেনিম। দেখলো জেনোভিয়া এসে দাঁড়িয়েছে পিছনে। ওকে দেখে আরো ছোট মনে হয়। হাসার চেষ্টা করলো বেনিম। জেনোভিয়া একটু সৌজন্য কণ্ঠে বলল, আমার বাসায় চলো না, 1 কাপ কফি খাবে? আজ নয়, অন্য একদিন। রাত হয়ে আসছে। মামা আমাকে এই ঘরে না দেখতে পেলে চিন্তা করবে। বেনিমের চোখ পড়ল জেনোভিয়ার গলার লকেটে। তার চোখ বারবার মেয়েটার গলার লকেটটায় কেন চলে যায়। বেশি ভাবল না বেনিম, চলে গেল। জেনোভিয়ার মনে বিস্ময়ের মেঘ। রাত হয়ে আসছে বলে ঘরে ফিরতে হবে, না হলে মামা চিন্তা করবে। এই বয়সের ছেলে রাতে বাইরে থাকলে কি সমস্যা। ছোট ছোট ছেলেমেয়েরাও অনেক রাত অবধি ঘোরাঘুরি করে। আর এখনও রাত হয়নি, তার আগেই বেনিম ঘরে চলে গেল। জেনোভিয়ার মনে পড়ল বেনিম খুব ভীতু। আর ভীতু বলেই হয়তো ওর মা চিন্তা করবে, যেহেতু এলাকার ভিতর একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আর বেনিম তো বাচ্চা স্বভাবের, কিন্তু একটু আগে যখন কথা বলল মোটেই ওকে বাচ্চা মনে হচ্ছিল না। ছেলেটা ঠিক বাচ্চা স্বভাবের নয়, কখনো কখনো সেরকম হয়ে যায়। ফেলিন এক প্রকার বিরক্ত কেসটা নিয়ে। এমন কিছু নেই যাতে তারা আসল ক্রিমিনালকে ধরতে পারে। কোনো প্রমাণ নেই, কিছু নেই। সে আসলেই প্রচণ্ড বিরক্ত। আজ পুরো পাগলের মতো করছে ফেলিন। কেসের দায়িত্বপ্রাপ্ত সবাইকে ডেকে বলল, এই কেসটা ক্লোজ করা যাক। এই কেস নিয়ে বেশি ঘাঁটতে গেলে আমি পাগল হয়ে যাব। আমি কিছুতেই পাগল হতে চাই না। বন্ধ করে দেওয়া যাক এই কেস। টিমের সবাই শান্ত, স্থির চাহনিতে তাকিয়ে রইল ফেলিনের দিকে। সবাই দৃষ্টির চাহনি এক। কেউ কিছু বলল না, করল না, একটু নড়লও না। একটা নির্দিষ্ট সময় পর সবাই দৃষ্টি সরিয়ে নিয়ে চলে গেল। ফেলিন কাঁদবে না হাসবে বুঝতে পারল না। দুটোরই রিয়াকশন মিলে একাকার হয়ে গেল তার ভিতর। আমাকে পাত্তা না দিয়ে চলে গেছো? বলল ফেলিন। ঠিক আছে, চালাও তদন্ত। এখন তো আমি পাগল হয়ে যাচ্ছি, কিছুদিন পর তোমরাও পাগল হবে। অপেক্ষা করো। 1 মাস পর, গ্রীষ্মের 29তম দিন। আরে মিষ্টি ছেলে, তোমাকে অনেক ধন্যবাদ। বেনিমের গালে পরশ বুলিয়ে আদর করলেন বৃদ্ধা বেলকা। বেনিমদের দোকান থেকে বৃদ্ধা কেনাকাটা করার পর বেশ ভারী হয়ে গিয়েছিল বাজারের থলে দুটো। ভারী থলে বহন করতে কষ্ট হচ্ছিল বৃদ্ধার। বেনিম তা লক্ষ্য করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ব্যাগ দুটো বহন করে বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে সে। বৃদ্ধা খুশি হয়েছে বেনিমের এমন নৈতিকতা সম্পন্ন কাজে। তিনি খুশি হয়ে প্রশংসার স্বরে বললেন, চমৎকার ছেলে তুমি। বেনিম লজ্জিত ভঙ্গিতে একটুখানি হাসল। আমাকে এখন যেতে হবে। আপনার দিনটি শুভ কাটুক। বৃদ্ধাকে বিদায় জানিয়ে চলে গেল বেনিম। বেলকা আপন মনে বললেন, লক্ষ্মী ছেলে। আমার ছেলেরা এমন হলে নিশ্চয়ই আমার আজ একা থাকতে হতো না। দিনের আলো পালিয়েছে রাত জাগিয়ে দিয়ে। মিষ্টি ফুলের সুগন্ধ বাতাসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে রোমেরোর ঘরের ভিতর। তার ঘরে কেবল লিভিং রুমে বাতি জ্বলছে, বাকি সব তলিয়ে আছে অন্ধকারে। অন্ধকার, অন্ধকার মানুষের খুবই ঘনিষ্ঠ বন্ধু। যার কিছু নেই তার অন্ধকার আছে। অন্ধকারে বসে মানুষ ভাবে, পায় মুক্তির দিশা। অন্ধকারে বসে মানুষ কাঁদে, হালকা করে বুকের ব্যথা। অন্ধকার খুব ঘনিষ্ঠ বন্ধু।